প্রিয় বন্ধুরা, আমি সুস্মিতা বলছি। বন্ধুরা, আজকে তোমাদের আপন মায়ের সাথে ছেলের রাতের একটি সত্য ঘটনা বলবো। শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওটা আর স্থির থাকবে না। তখন আমার বয়স 18। গরমের ছুটিতে নারায়ণপুর নামের এক গ্রামে গেছি বেড়াতে, আমার একমাত্র মাসির বাড়িতে। আমার মাসির নাম রীতা দেবী। মাসির বয়স তখন 39। মেসো মিলিটারিতে চাকরি করে। বর্তমানে উনি কাশ্মীরে আছেন। মাসির কোনো বাচ্চা কাচ্চা হয়নি, তবে প্রতিবার মেসো এলে জোর চেষ্টা চালায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতকালই মেসো ছুটি শেষ করে চাকরিতে গিয়েছে, আর আমি এলাম আজ দুপুরে। মাসিদের বাড়িটা নদীর পাশেই, একতলা একটা বাড়ি, সামনে একটু উঠোনের মতো, চারপাশে পাঁচিল দেওয়া, পেছনে কলঘর, 3 দিকে টিনের ঘেরাও, আর সামনে একটা পর্দা টাঙানো। আমি মাসির বাড়িতে ঢুকে মাসি মাসি বলে চেঁচাতে লাগলাম। কোনো সাড়া পেলাম না। তবে ঘরের দরজা খোলা দেখে আমি ঘরে ঢুকে জামা বদলে নিলাম। হঠাৎ পেছন থেকে মাসির ডাক শুনতে পেলাম, বাবু তুই। আমি ঘুরে তাকাতেই আমার সারা গা কাঁপতে লাগল। মাসি একটা গামছা কোনো রকমে জড়িয়ে দাঁড়িয়ে আছে, আর আমি মাসির এই নতুন রূপ দেখে গরম হয়ে গেলাম। মাসি এবার সামনে এসে দুহাতে আমার গালটা ধরে বেশ অভিমান করেই বলল, এতদিন পর বুঝি এই পরমুখী মাসিটাকে মনে পড়ল তোর? আমি আমার মা বাবার একমাত্র সন্তান। মাসি আমাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে, অথচ এই মাসিকেই দেখে কেন জানি আমার ভিতরে কেমন করছে। আমি সেটা বুঝতে পেরে মাসির কাছ থেকে নিজেকে সরিয়ে নিলুম, যাতে মাসি টের না পায়। আমি বললাম, এতদিন পরে এসেছি তো কি হয়েছে? এবার অনেক দিন থেকে পুষিয়ে দেব। দেখো পরে আবার আমার জ্বালাতন সহ্য না করতে পেরে তাড়িয়ে না দাও। তুই যত পারিস আমাকে জ্বালাস, তাতে আমার আপত্তি নেই। যা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি। এই বলে মাসি তার ঘরে গেল কাপড় পরতে। আমি কলতলায় গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসতেই দেখতে পেলাম দড়িতে ঝুলছে কালো একটি স্মল পোশাক। সেটা যে মাসির তাতে সন্দেহ নেই। মাসিকে একটু আগে দেখে যেমন লেগেছিল এখন এই শুকুতে দেওয়া। এমন সময় মাসির ডাক শুনতে সংবিত ফিরে পেলাম। আমি তাড়াতাড়ি রান্নাঘরে গেলাম। খাওয়া দাওয়াটা ওখানেই হয়। খেতে খেতে মাসি আমাকে বাড়ির কথা জিজ্ঞেস করল, আরও অনেক বিষয়ে প্রশ্ন করল। আমি শুধু হ্যাঁ হু করে উত্তর দিচ্ছিলাম। আমার চোখ বারবার মাসির দিকে আটকে যাচ্ছে। নীল শাড়িটাতে বেশ মানিয়েছে। আমি কোনোমতে খেয়ে ঘরে গেলাম। ঘরে শুয়ে পড়তে ঘুমিয়ে পড়লাম। সন্ধে হওয়ার কিছু আগে ঘুম ভাঙল। মাসি আমাকে চা দিল আর একটা চাবি দিয়ে বলল, যা, চাটা খেয়ে নদীর ধার থেকে ঘুরে আয়, ভালো লাগবে। আর এই চাবিটা রাখ, আমি একটু মন্দিরে যাব। আমি চলে এলে তো এলামই, আর না এলে তুই এই চাবিটা দিয়ে তালা খুলিস। এই বলে মাসি বেরিয়ে গেল। আমি নদীর ধরে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হেঁটে বাড়ি ফিরছি। একটু হেঁটে রাস্তার পাশে একটা গাছের আড়ালে মুততে বসলাম। মোতা শেষ হতেই যেই গাছের আড়াল হতে বেরুব অমনি রস্তই দুটো নারী বিপরীত দিক থেকে এসে মিলিত হয়ে থামল। আমি ভাবলাম ওরা চলে গেলে তবেই বেরুবু, নইলে এই সন্ধে বেলায় আড়াল থেকে বেরুতে দেখলে অন্য কিছু ভাবতে পারে। নারী দুটোর একজন মাসির বয়সী, আরেকজনের বয়স 45 হবে। তাদের কথা শুনে জানলাম বয়সে যে একটু বড় তার নাম গোপী আর ছোট্টা সীতা। আমি অজ্ঞতা তাদের কথা শুনতে লাগলাম। হ্যারে সীতা, এই সন্ধেবেলা কোথায় যাচ্ছিস? আরে গোপী বৌদি যে। এই তো রীতাদির বাড়িতে। ও পোশাক বানাতে দিয়েছিল, ওটা দিতে যাচ্ছি। দেখি। ইস, পোশাকের কি ছিঁড়ি! এই ফিনফিনে পাতলা কাপড় পরে থাকলেই পারে। কি যে বলো না, গরম বলেই পাতলা কাপড়ের বানিয়েছে। গরম না ছাই? আমাদের গরম নেই বুঝি? কিসব যাতা বলছো? যাতা নয় রে ঢ্যামনা, সত্যি তাই। বর বছরে একবার আসে বাড়িতে, অথচ তার অবস্থা দেখেছিস? কি করে এত ভালো বানল? ভাতার না থাকলে কি এও সম্ভব? তাছাড়া ওর বরের বন্ধু ওই যে গঞ্জে মাছের আড়ত আছে, ও তো প্রায় যাই ও বাড়িতে। একলা বাড়ি, বুঝতে পারছিস ঘটনা। তাতে তোমার কি? পারলে তুমিও সেবা নেও, খালি অন্যের দোষ ধরা। আমি তো ভুলে গিয়েছি তুই রীতার গোলাম। তার উপর তোকে দিয়ে পোশাক আশাক বানা। তোকে কি আর বিশ্বাস করানো যাবে? যা যা, তার বাড়িতে যাচ্ছিলি তাই যা। এই বলে গোপী নামের মহিলাটি চলে গেল। সীতা ওখানে দাঁড়িয়ে বলল, আমরা স্বামীকে দিয়ে সেবা নেয় বলে তোর হিংসে হচ্ছে। রীতাদিকেও বলতে হবে ব্যাপারটা, বলেই সীতা চলে গেল। আমি আড়াল থেকে বেরিয়ে সীতার পিছু পিছু বাড়ি যাচ্ছি, আর এতক্ষণ যা শুনলাম তা ভাবছি।
সীতা ঘরে ঢুকার কিছুটা পরেই আমি ঢুকলাম। আমি কোনো শব্দ না করে ঘরে ঢুকে ভাবছিলাম একটু আগে যা শুনেছি তা যদি সত্যি হয় তাহলে কই মাসি? না, আমি কিছুই ভাবতে পারছি না। হঠাৎ আমার খেয়াল হলো সীতা নামের মহিলাটির সাথে মাসির একটা খাতির আছে। এমন সময় আমার ইচ্ছে হলো ওদের কথা আড়াল থেকে শোনার। আমি বারান্দায় এসে মাসির ঘরের সামনে এসে দাঁড়ালাম, এমন সময় বিদ্যুৎ চলে গেল। ভেতর থেকে আওয়াজ আসলো, সীতা বাইরে চল, এই গরমে থাকা আর সম্ভব না। শুনে আমি দ্রুত আমার ঘরে চলে এলাম। আমার ভাগ্য এতটাই ভালো যে মাসিরা আমি যে ঘরে থাকি তার দক্ষিণের জানালার পাশে এসে বসল। দুজন বাইরে আর আমি ভেতরে। তারা কথা বলতে লাগল। এবার অনেক গরম তাই না রে সীতা? হ্যাঁ গো দিদি, ইচ্ছে হচ্ছে কাপড় চোপড় নামিয়ে ফেলি, অসহ্য। তা খোলো না, কে বারণ করেছে? বাড়িতে তো আর কেউ নেই। ভালো কথা মনে করিয়েছিস, বাবুটা এখনো এলো না, কোথায় গেল? বাবু আবার কে? আমার দিদির ছেলে। আজই এসেছে, কখন বেরিয়েছে, এখনো এলো না যে। চিন্তা করো না, বোধহয় কারেন্ট নেই তাই বাইরে ঘুরছে। তারপর ও এতদিন বাদে এলো, সব ঠিকঠাক চেন না? কত বড় উচ্চ মাধ্যমিক দিয়েছে। দিদি এত বড় ছেলে হারাবে না। শোনো, আমি না বলা পর্যন্ত তুই অশোকদাকে এ বাড়িতে আসতে নিষেধ করবি। আজই ওকে এটা জানাবি। বাবু বাড়িতে। বুঝতেই পারছিস, জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। তা না হয় বলবো, কিন্তু এভাবে আর কতদিন গো? পাড়ার মহিলাগুলো যেভাবে আমাদের বিশেষ করে তোমার পিছে লেগেছে তাতে কদিন যে শাক দিয়ে মাছ থাকতে পারবো ভগবানই জানেন। আজ গোপীও খোঁচা মেরে কিছু কথা শুনিয়ে দিল। কিন্তু করবটা কি বল? তোরও তো তাও স্বামী সপ্তাহান্তে বাড়ি আসে, আর আমার? আমি কি করে থাকবো বল? একটা কথা বলি, রাগ করবে না তো? কি কথা? এটা শুধু একটা কথা নয়, সমাধানও। কি বলবি বলতো? তোমার বোনপোটা তো বড়ই হয়েছে, দেখো না ওকে বশ করতে পারো কিনা? কি যাতা বলছিস? নিজের ভাগ্নের সাথে, আর ভাগ্নে ছেলে তো নয়। তাছাড়া অশোকদা যেমন পরপুরুষ, ভাগ্নেও তেমন। কেউই তোমার স্বামী নয়। তাছাড়া ঘরের মধ্যে ব্যাপারটা থাকলে জানাজানির ভয় রইল না। তার চেয়ে বড় কথা, তোমার ভাগ্নে যে তোমাকে বিশেষ নজরে দেখে না, তুমিই বা জানলে কি করে? বুঝলাম, কিন্তু দিদি, বারে অশোক বাবু আর কামিনীদির ব্যাপারটার একমাত্র সাক্ষী তুমি আর আমি। সে ক্ষেত্রে নিজের মান বাঁচাতেই কামিনীদি আমাদের বাধা দেবে না। তা তুই ঠিকই বলেছিস। জানিস, আজ যখন আমি স্নান সেরে বাবুর সামনে দাঁড়ালাম তখন বাবু আমার দিকে হাঁ করে তাকিয়েছিল, আর কলতলায় ও আমার শুকোতে দেওয়া পোশাক হাতে নিয়েছিল। তুমি বুঝলে কি করে? ওটা আমি যেভাবে শুকোতে দিয়েছিলাম বিকেলে ঘরে আনার সময় সেভাবে পাইনি। তখন ব্যাপারটা খেয়াল করলেও গুরুত্ব দিইনি। এখন বুঝতে পারছো যে বাবু তোমার দিকে নজর দিয়েছে। হয়েছে হয়েছে, আর বকিস না, বাকিটুকু আমি বুঝব। আচ্ছা দিদি, বাবু তোমাকে সেবা দিতে চাইলে তুমি কি করবে? তুই না বেশি বকিস। এখন যা, অশোক বাবুকে গিয়ে বলে আয় যেন এ বাড়িতে না আসে। সে কি একেবারেই না করে দেব? না রে, যতদিন আমার বাবু আছে ততদিন। এবার যা। দুজন ওখান থেকে উঠল। সীতা দরজা দিয়ে বেরিয়ে যেতেই মাসি তার ঘরে ঢুকল। আমি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে বেরুলাম। কিছুক্ষণ পর বাড়িতে ঢুকে মাসি মাসি বলে হাঁক ছাড়তে মাসি দরজা খুলে বেরিয়ে এলো। পরনে একটা পাতলা নীল ম্যাক্সি। মাসি আমাকে টেনে ধরে বলল, কোথায় ছিলি রে বাবা? আমার বুঝি চিন্তা হয় না? হাত মুখ ধুয়ে আই। আমি কলতলায় যেতে যেতে ভাবতে লাগলাম, মাসির এ ব্যাপারটা একটু অন্যরকম। আগে আমাকে এভাবে ধরত না। তাছাড়া সীতা যা বলল তাতে স্পষ্ট বোঝা যায় অশোক বাবুর সাথে মাসি ও সীতার সম্পর্ক আছে, কিন্তু এখানে মা এলো কিভাবে? ব্যাপারটা একদম গুলিয়ে যাচ্ছে। তবে মাসির কথা ভাবতে আমার কেমন যেন হচ্ছে। এসব ভাবতে ভাবতে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। একটু পর বাতি জ্বেলে মাসি এলো। মাসিকে দেখে আমার বাবাজি লাফতে লাগল। মাসি এসে আমার পাশে বসে এক গ্লাস দুগ্ধ এগিয়ে দিল। নে বাবা, খেয়ে নে, তুই অনেক টায়ার্ড, এটা তোকে শক্তি যোগাবে। দেখিস না মায়েরা নিজেদের সন্তানদেরকে কত যত্ন করে খাওয়ায়। অবশ্য ভগবান আমাকে সে সুযোগ দেয়নি। কাউকে পেটেও ধরতে পড়িনি, তাই খাওয়ানোর সুযোগ পাইনি। মাসির আচরণের এই পরিবর্তন বুঝতে পারলেও সাহসের অভাবে কিছু হল না। অনেক কষ্টে ঘুমলাম, আর ঘুমের ভেতর মাসিকে নাচতে দেখলাম। তারপর যা হলো তাতে শুধু দাগটাই থেকে গেল। পরদিন ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টা বেজে গেল। আমি উঠে বসতেই আমার ট্রাউজার এ নজর পড়তে দেখলাম ওখানটায় দাগ লেগে আছে। বুঝতে বাকি রইল না কিসের দাগ।
আমি ভাবলাম এখনই স্নান সেরে নেব, না হলে মাসি এই দাগ দেখতে পেলে ব্যাপারটা ঠিক হবে না। আমি স্নান ঘরে যেতেই মাসির শুকোতে দেওয়া পোশাক নজরে এলো। তার মানে মাসিও স্নান সেরে ফেলেছে। মাসি যাতে বুঝতে পারে আমি মাসির প্রতি দুর্বল, তাই আমি পোশাকটা হাতে নিলাম। ঘরে পৌঁছাতে মাসির ডাক পেয়ে খেতে গেলাম। মাসিকে দেখে আমার গায়ে আগুন লেগে গেল। একটা সুতির বেগুনি রঙের পাতলা শাড়ি পরেছে। আমি ঠিক করলাম আজ সারাদিন মাসির পাশে পাশেই থাকব। মাসি আমাকে খেতে দিয়ে পাশে বসে কথা বলতে লাগল। তবে মাসির মিটি মিটি হাসিটা আমাকে বেশ অস্বস্তিতে ফেলেছে। বাবু, তোর ঘুমে কোনো অসুবিধে হচ্ছে না তো? অসুবিধে হবে কেন? না, এমনি বললাম আর কি। বলেই মাসি মুখ টিপে হাসতে লাগল। আমি কথাবার্তা এগিয়ে নেয়ার চেষ্টা করলাম। মাসি, তোমার স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়েছে। স্বাস্থ্য ভালো বলতে কি বুঝছিস? না মানে একটু মোটা হয়েছ আর কি। ও, আমি ভাবলাম অন্য কিছু। তা তোর মাকে দেখেছিস? সেই তুলনায় আমি এমন কি আর মোটা? আর কোনো কথা খুঁজে না পেয়ে আমি চুপচাপ খেয়ে মাসির পাশে বসে রান্না করা দেখতে লাগলাম। মাসি চুলো ভাত ছড়িয়ে তরকারি কুটতে বসতেই হাঁটুর চাপে কমলাগুলো বেরিয়ে পড়তে চাইছে। আমার কাছে পুরো দৃশ্যটা কাল্পনিক মনে হলেও তা যে বাস্তব তা বুঝতে পারলাম নিচের টনটনানিতে। আমি মাসির কাছ থেকে উঠে চলে এলাম ধরা পড়ার আগেই। দুপুরে খেয়ে আমি আমার ঘরে একটু ঘুমুতে চেষ্টা করলাম। হঠাৎ মাসির ঘরের দরজা খোলার আওয়াজে আমি সজাগ হলাম। সীতা এসেছে। আমি উঠে মাসির ঘরের দরজায় কান পাততেই শুনলাম, ধ্যাত, ওকে দিয়ে কিছুই হবে না। তুই বলো না, আজ আমি যে পোশাক পরেছি তা দেখে কোনো পুরুষের কি ঠিক থাকার কথা? আহা দিদি, তুমি ওর উপর রাগ করছো কেন? মনে হয় তুমি ওর মাসি, তাই যদি কিছু মনে করো বা ওকে বকা দাও বা ওর মাকে বলে দাও, তাই ও এগুচ্ছে না। তাই আমি বলি কি তুমি ওকে? বাকি কথাগুলো ফিসফিসিয়ে বলাতে আমি কিছুই শুনতে পেলাম না। শুধু এটুকুই শুনলাম, মাসি বলছে তুই পরিসও বটে। তাহলে এক কাজ কর, তোর বোনপোটাকে বলিস ওটা নিয়ে যেন 5টার দিকে চলে আসে। আমি বাবুকে নিয়ে তখনই বের হব। তাহলে আমি যাই। দেরি করলে আবার চিনুকে পাওয়া যাবে না। এই বলে সীতা চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়তে মাসি ঘরে এলো। আমার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাবু, ঘুমিয়ে পড়েছিস? না মাসি। কেন, এখানে এসে শুধু কি বাড়িতে পড়ে থাকবি? চল আজ একটু বেরিয়ে আসি। কোথায়? তো পাশেই শহরে। একটু ডাক্তার দেখব, তারপর না হয় দুজন মিলে একটা মুভি দেখে বাড়ি ফিরব। ওকে, চলো। তাহলে তুই রেডি হয়ে নে। আমি রেডি হতে হতেই মাসি ও মাসি বলে একটা ছোকরা বাড়িতে ঢুকল। আমি তাকে কি চাই জিজ্ঞেস করতেই ও বলল, আজ্ঞে মাসি শহরে যাবে বলে অটো নিয়ে এসেছি। আপনি যান, আমরা আসছি। এটা বলতেই ছেলেটি চলে গেল। মাসি ঘর থেকে বেরুতে বেরুতে বলল, কে এসছে রে বাবু? অটোবলা। ও, চল আমরা বেরি। এই বলে মাসি দরজায় তালা দিয়ে বেরুতে লাগল। মাসিকে একদম চিনতে পারছি না। সকালেই যিনি দেখিয়ে বেড়ালেন, বিকেলে তা ঢেকে ঢুকে ফেললেন। কালোর উপর লাল ফ্লোরাল প্রিন্টের সিল্কের শাড়িতে পুরোটাই ঢাকা। অটোতে দুজন পাশাপাশি বসলেও মাসিকে অন্য কিছু ভাবতে পারছি না। অটোবালাটা দেখলাম মাসির সাথে বেশ পরিচিত, খুব আন্তরিক। ওদের কথা শুনতে শুনতে পুরো 1.5 ঘন্টা কেটে গেল। গ্রাম থেকে এই ছোট্ট শহরটাতে আসতে আসতে 6:30 বেজে গেছে। মাসি ভাড়া চুকিয়ে ওকে কিছু একটা বলতেই ও চলে গেল। ডাক্তারের চেম্বার থেকে বেডুলম 7:30। এবার আরেকটা অটোতে করে সিনেমা হলে গেলাম। মাসির জাগটা ভালো করে জানা, মেসোর সাথে নাকি প্রায় আসে। মাসি আমাকে নিয়ে যে মুভিটা দেখল তাই বেশ ভালোই। তবে মুভির মাঝখানে মাসি বাচ্চা ঘরে গেল আর ফিরে এলো নায়িকার বেশে। আমি শুধু ভাবতে লাগলাম, মাসি হঠাৎ এই বেশ ধরল কেন? তাহলে আজ রাতেও কি কিছু হবে? মুভিটা শেষ হতেই আমরা বেডুলাম। তখন প্রায় রাত 10টা। মাসিকে যাওয়ার কথা বলতেই মাসি অবাক হয়ে বলল, পাগল হয়েছিস? এত রাতে কোনো অটোওয়ালা নিজের বউকে ফেলে এত দূরে যাবে? তাহলে আজ রাতটা এখানেই কাটাতে হবে রে। এখানে? কিন্তু কোথায়? আমার এক পরিচিত দিদির একটা লেডিস হোস্টেল আছে, ওখানেই থাকব। লেডিস হোস্টেল? কিন্তু আমাকে এলাও করবে? কেন করবে না? আমি আছি তো। চল। আমরা একটা অটো নিয়ে প্রায় 20 মিনিটের মধ্যেই একটা গলির সামনে দাঁড়ালাম। ভাড়া মিটিয়ে মাসি গলি ধরে এগুতে লাগল। আমি মাসির পেছন পেছন যেতে লাগলাম। একটা গেটে 2টো লোক বসা ছিল। মাসি কি যেন বলল। তারপর তারা আমাদেরকে একটা ঘরের সামনে দিয়ে চলে গেল। আমাকে বাইরে দাঁড়া করিয়ে মাসি ভেতরে ঢুকল।
ভেতরে আরও দুটো নারী ছিল। তারা যে মাসির পরিচিত তা বোঝা যাচ্ছে। একটু পরেই মাসি একটা মহিলাকে সাথে নিয়ে বেরিয়ে এলো। তারা দুজন সামনে আর আমি পেছন পেছন যেতে লাগলাম। পুরানো এই বাড়িটির দোতলার একদম উত্তরের ঘরের সামনে নিয়ে মহিলাটি মাসিকে চাবি দিয়ে চলে গেল। মাসি চাবি খুলে ভেতরে ঢুকল, আমিও তাই। বাতি জ্বালতেই বেশ ভালো লাগল। সাজানো একটা ঘর, বড় একটা খাট, লাগোয়া বাথরুম, একটা টেবিলও আছে। আমরা ঘরে ঢোকার একটু পরেই সেই মহিলাটি দুটো টাওয়েল আর একটা পরিষ্কার লুঙ্গি দিয়ে গেল। মাসি ওটা নিয়ে ওকে বলল ঘরে খাবার দিতে। আমি তো বেশ অবাক, এরা এত যত্ন আত্তি করছে, ব্যাপারটা কি? মাসিকে জিজ্ঞেস করতেই বলল এই হোস্টেল এর মালিক তার বেশ পরিচিত। আমরা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে টিভি দেখতে লাগলাম। হঠাৎ এ পাশের ঘর থেকে কেমন যেন আওয়াজ আসতে লাগল। আমি মাসিকে সেটা জিজ্ঞেস করতেই মাসি হেসে বলল, ও কিছু না রে, তুই টিভি দেখাই মনোযোগ দে তো। আমার কেন যেন সন্দেহ হচ্ছিল। আমি ঘুমাবো বলে শুয়ে পড়তে মাসি বলল, কিরে ঘুমিয়ে পড়বি? রাত 12টা। না ঘুমিয়ে উপায় কি, গরমের দিনে এটা কি এমন রাত বলতো? এটা বলতে বলতেই শাড়িটা নামাতে লাগল। আচমকা মাসির এই কান দেখে আমার তো অবস্থা খারাপ। আমি মাসিকে হা করে দেখছিলাম। কিরে অমন করে কি দেখছিস? না কিছু না। আমাকে বলল গা থেকে গেঞ্জিটা খোল, আরাম লাগবে। আমিও তাই করলাম। মাসি একটা বলিস খাটের সাথে দেশ দিয়ে আতশোয়া হল। আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল, আসলে অনেক গরম তো, আর তুই তো আমার ছেলের মাথায়, তাই সব। তোর খারাপ লাগছে না তো বাবু? আমি না বলতে মাসি নিচু হয়ে তাকিয়ে আছে। আমি একটু সাহস নিয়ে বললাম, মাসি কি দেখছো? এই দেখো না কত শখ করে এই সিল্কের ব্রাটা গত সপ্তাহে কিনলুম, মাত্র একদিন পরেছি, অথচ দেখ এখানটায় কিসের যেন দাগ লেগে আছে। এই যে এখানটাই দেখ। হঠাৎ মাসির গলার আওয়াজ পেলুম, একটা জিনিস কি জানিস বাবু, আমার এটাতে যেরকম দাগ ঠিক ওই রকম দাগ আজ সকালে তোকে ডাকতে গিয়ে তোর ট্রাউজারে দেখেছি। ব্যাপার কি বলতো বাবু? না মানে হ্যারে, তুই কি তোর আমার দাগ লাগাস নাকি? মাসি আসলে দাদা, আমি এখনই দিদিকে ফোন করে ওরগুলো চেক করতে বলছি। মাসি একাজ করো না, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করব, তবে ঘুষ দিতে হবে। তুমি যা চাও তাই দেব। সত্যি? হ্যাঁ। আমাকে সেবা দিতে পারবি? মাসির এমন সরাসরি প্রশ্ন আশা করিনি। যত ইচ্ছে থাকুক না কেন নিজ মাসিকে মুখের উপর বলাটা বেশ কঠিন। আমি কোনো মতে মাথা নাড়লাম। মাসি একটু রাগ দেখিয়ে বলল, লুকিয়ে লুকিয়ে দেখিস তাই না রে হারামি, তুমিই তো দেখিয়ে বেড়াতে। তাছাড়া তোমার আর সীতার কাহিনী আমি জেনে গেছি। আমি তোমাদের সব শুনেছি। তুমিই তো আমাকে দিয়ে, এতই যদি জানতি তবে এগোসনি কেন? আমি কি তোকে মারতাম না বকতাম? তোমারই যদি এত ইচ্ছে এখানে এলে কেন? বাড়িতে নিজে এগোনি কেন? এমন সময় বাইরে থেকে নারী কণ্ঠের আওয়াজ এলো, সেবা নিতে এসে ঝগড়া কিসের গো? বাড়িতে না করে তুমি এখানে আমাকে আনলে যে? আসলে এগুবার ছুতো আর একটু বেড়ানোর উদ্দেশ্যেই। তাছাড়া জীবনের প্রথম এঘরেই খেয়েছি। কার হাতে গো সে পরে বলবো। কিরে পারবি তো? আমাকে পারতেই হবে আমাকে, বলে কাজ লেগে পড়লাম। অনেক পরিশ্রম করে আমি ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম ভাঙতেই দেখি মাসি চুল আঁচড়াচ্ছে। আমাকে দেখে একটু হেসে বলল, যা স্নান করে নে, লুঙ্গিটা কেচে দিস। স্নান করে ফ্রেশ টেস হয়ে আমরা বেরিয়ে পড়লাম। সকালে বাইরে খেয়ে হালকা কেনাকাটা করে দুপুরে খেয়ে নিলুম। তার বাদেই বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে পৌঁছলাম শেষ বিকেলে। সন্ধে বেলা সীতা বাড়িতে এলো। মাসি রান্না ঘরে ছিল। ওখানেই দুজন কথা বলছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে শুনছি। এখন আর ধরা পড়ার ভয় নেই, কারণ মাসি জেনে গেছে যে আমি তাদের আগের কথাগুলো শুনেছি। সীতা কৌতূহলী হয়ে বলল, কি গো দিদি, কিছু হয়েছে? কি আর হবে রে, না মানে বাবুর সাথে বাজে বকিস না তো। ওসব কিছুই হয়নি, আর হবেও না। তোর কথামত যদি এগুতাম তাহলে লজ্জায় পড়তাম। কি বলছো কিছুই হয়নি? এ কেমন ছেলে বাপু? অমন দেবীর পেট থেকে এ কেমন ছেলের জন্ম হল? কি আর করা, তোমার দুর্ভাগ্য। অশোক বাবুর ওখানে যাবে গো? কখনই না। ওক বলে দিস আমাকে ভুলে যেতে। এসব কি বলছো তুমি? হ্যাঁ, যা বলেছি তাই। কাল ডাক্তার বাবু বলেছে এবার আমার মা হবার সম্ভাবনা খুবই বেশি। আমি মা হতে পারলে আর কিছুই চাই না। কি বলছো? এই 39 বছর বয়সে তুমি মা হবে? ভগবান মুখ তুলে তাকালো তবে। কিন্তু সেবা না নিয়ে থাকতে পারবে, এ ব্যাপারে আর কথা নয়। যা বললাম তাই কর গে যা। মাতৃত্ব জিনিসটাই অন্যরকম।
নারীদের বদলে দেয়। আচ্ছা আমি গেলাম, বলে সীতা বেরিয়ে গেল। এবার আমি মাসির কাছে গিয়ে পেছন থেকে ধরলাম। বললাম, সীতাকে মিথ্যে বললে যে? কি মিথ্যে বললাম? এই যে বললে আমাদের মধ্যে কিছু হয়নি। পাগল হয়েছিস তুই? ওটা বললেই ও সেবা নিতে চাইবে। আমি চাই না আমার নাগরকে কারো সাথে ভাগ করে খেতে। তুই শুধু আমার। আর অশোক বাবুর ব্যাপারটা, তোর কাছে অশোকের ওটা কিছুই না। তুই থাকলে আমার আর কাউকে দরকার নেই। তাছাড়া সীতা এখন একাই অশোককে দিয়ে সেবা করাবে। আচ্ছা একটা ব্যাপার বলতো, ডাক্তার তোমাকে কখন বলল যে তুমি মা হতে পারবে? ডাক্তারকে বলতে হবে কেন? আমি এতদিন মা হইনি কারণ তোর মেসোর মেশিন খারাপ, আর বাইরের কারো কাছ থেকে সাহস পাইনি। এবার তোর মেসো যাবার দুদিন পরেই তোর সেবা নিলাম। এবার চান্স আছে। একে তো তুই ঘরের মানুষ, তার উপর তোর মেসো বুঝবে যে ওর তাতেই হয়েছে। এসব কি বলছো মাসি? এতে অবাক হওয়ার কি আছে? আচ্ছা মাসি একটা কথা বলি। কি কথা? হ্যাঁ যা বলছিলাম, সীতা বলছিল মার কোনো এক ঘটনার সাক্ষী তুমি আর সীতা। ব্যাপারটা কি বলতো? না না তেমন কিছু না। মাসি তুমি কিছু একটা লুকাচ্ছ। সত্যি করে বলো কিন্তু, নইলে আমিও সব বলে দেব সবাইকে। বাজে বকিস না তো। শুধু শুধু রেগে যাচ্ছিস কেন? রাগার কারণ আছে বলেই রাখছি। তুমি সত্যিটা বলছো না কেন? তোর শুনতে ভালো লাগবে না। তুই আমাকে বলতে জোর করিস নে। না তুমি বলো। আমি শুনব। রাগ করতে পারবি না কিন্তু। ঠিক আছে বলো। অশোক বাবু আর তার দুজন বন্ধু দিদিকে সেবা দিয়েছিল। মা কি রাজি ছিল? আসলে তোর বাবা তো 2-3 বছরে একবার দেশে আসে, তাই বুঝতেই পাচ্ছিস দিদির একটা চাহিদা ছিল। সেই চাহিদা কি এখনো আছে? আছে তো বটেই। চাহিদা মেটাই কি করে? যেভাবেই মেটাক না কেন সুখ তো আর পায় না। মেয়েদের জ্বালা বড় কষ্টের। আমার মার কষ্ট কমানোর কোনো উপায় কি নেই? একটা উপায় আছে। কি? এমন কাউকে খুঁজে বের কর যে দিদিকে সুখ দিবে কিন্তু বাইরের কেউ জানবে না। কোথায় পাবে এমন কাউকে? তাছাড়া মার সাথে অন্য কাউকে আমি মানতে পারব না। তাহলে তোকে হতে হবে সেই পুরুষ। মানে মাসির পাশাপাশি মাকেও সেবা করতে হবে। কিন্তু কোনো কিন্তু না। যা বললাম তাই কর। সকালে আমাকে তোর মতামত জানাস। আমি সে অনুযায়ী ব্যবস্থা নেব। পরবর্তী 2 ঘন্টা অনেক পরিশ্রম করে ঘুমিয়ে গেলাম। সামনে অজানা দিন। পরদিন সকলে ঘরের কাজটাজ সেরে মাসি রান্নাঘরে গেল। আমিও স্নান সেরে মাসির কাছে গিয়ে বসলাম। মাসি তরকারি কুটছিল। আমাকে দেখে হাসল। আমাকে চুপ থাকতে দেখে মাসি, কিরে কিছু বলছিস না যে? কি বলবো? দিদির ব্যাপারে কি ভাবলি? জানি না। মানে কি? তোর মতামত জানা। আমার মনে হয় তুমি মার সম্পর্কে যা বললে তা ঠিক না। মনে দিদি যে মেটাতে পারছে না এটা আমি মিথ্যে বলেছি? হ্যাঁ। তাছাড়া আমার মনে হয় অশোক বাবুর ব্যাপারটাই মা রাজি ছিল না। এটা বলার পরই মাসি ফিক করে হেসে ফেল। হাসছ কেন? আমি হাসির কি বললাম? না এমনি। আসলে নিজের মাকে সব ছেলেই সতী ভাবে। কিন্তু কি জানিস বাবু, আমি যা বলেছি তা সত্যি। এই যে আমাকে দেখ তোর মাসি আমি, অথচ তুই সেবা না দিলে আমি বাঁচব না। তার মনে আমি একটা পাকা জিনিস, তাই না? তা তুমি যে একটা জিনিস সেটা প্রমাণিত। তোর মা কিন্তু এই রিতার বোন। আমার চেয়ে কে বেশি চেনে আমার বোনকে শুনি? আর তুই সে দিনের ছেলে বলছিস তোর মা সতী। এসব কি বলছ? দিদা, সে অনেক পুরানো কথা, বাদ দে। আমাকে একটা কথা বলবি? কি? তুই যদি নিজ চোখে দেখিস দিদি সেবা নিচ্ছে তাহলে তুই রাজি হবি? হ্যাঁ। ঠিক আছে, আমি দিদি আসতে বলে দিচ্ছি। তুই শুধু আমাদের লক্ষ্য করবি। একদিনে বুঝবি তোর মা কত বড় জিনিস। ঠিক আছে। আমিও বলে দিলুম যদি মা এমন হয় তাহলে তোমার মতো মাকেও সেবা করব। তবে আবার কি রে? তবে প্রথমেই মার পিছনে